বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে 0 পয়েন্টে 0 পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? তো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে। বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, হুম। সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে যে হুম। অধিকার রয়েছে, সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, হুম। সে আন্দোলনের একটি যাত্রা ছিল। সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি, এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। জি, আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে। সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে। আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে ২০২২-এর ১০ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে। তখন ঠিক একই রকমভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে। সবগুলো গণমাধ্যমে এই খবরগুলো আমরা দেখেছি। তখন ওইটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি, এ ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা আহ, পালন করেছে। সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে আমি মনে করি। আপনি মনে করছেন আকাশ পাতাল ফারাক, কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশ পাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করব কখনো। আম, আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে, আমি বলছিলাম যে এবং আমি না, এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে, সেটি আমরা দেখেছি। কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই, শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন, এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন? কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে। এবং আপনি যেটি বলছেন, যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা, কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা, দেখুন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক, মৌলিক মানবাধিকার হোক, নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক, সেটি কিন্তু নেই। তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তো আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি। নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে, এবং সেটির মাধ্যমেই তো এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে তো এটি আহ, সংগঠিত হচ্ছে। এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে। একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মফস্বলে যেসব নেতাকর্মীরা রয়েছে, তারা, আমরা সবসময় বলেছি, তারাই সংগঠনের প্রাণ, তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয়, এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে। যে সাংগঠনিক আহ, যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে শূন্যতা রয়েছে বলে বাইরে দৃশ্যমান হচ্ছে, সেটিও ক্রমান্বয়ে জি, কেটে যাবে বলে কেটে আমার যাবে মনে হয়। বলছেন। নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে আপনি বলছেন। সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা, তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম? নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে? আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক এক রকম কেস, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে। এই সরকারের নিজস্ব প্রয়োজনই, এই অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, মানুষের জনমতকে বিভ্রান্ত করা, এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটাচ্ছে, যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে, কেন করছে, সেটি তারাই বলতে মানে পারবে। কে করছে? দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, জনমতকে বিভ্রান্ত করা, গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা, এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি বিভিন্ন তাহলে কি ধরনের আপনি কলা নিশ্চিত কৌশল বা আশ্রয় আপনারা নেয়। নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনালাপ নয়? দেখুন, আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে আহ, দলের বিরুদ্ধে, দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে। মানে হ্যাঁ, সেগুলো এই সরকারের কলাকৌশলের কারণে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে 10ই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে, তার বা বঙ্গবন্ধুর ছবি নাই, সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে। এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি, এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। আহ, এগুলো কি আসলে ভুল বার্তা আসছে, বা এগুলো সরকারের কৌশল? এটা শেখ হাসিনার ফোনালাপ না? এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটি যে বিভ্রান্ত, এটি যে আচ্ছা, গুজব ছড়ানোর জন্য, এটি কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বিভ্রান্ত, এটা গুজব ছড়ানো, আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন আম, কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে আম, মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। এই বিষয়টা ঠিক না বলে বলছেন। আহ, আহ, এই এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে, এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? না, দেখুন, আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো জীবন বিপন্নেরই শিকার হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে। একজনের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে। আচ্ছা, আপনি তাই বলছেন। কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো? আপনাদের কাছে ছিল, আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল, আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে 5 মিনিটও দাঁড়াতে পারবে না আন্দোলনকারীরা। আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন। আহ, আপনাদের ওবায়দুল কাদেরের তখন বক্তব্য আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট। তারপরে আসলে কি হলো, কেন আপনারা যথেষ্ট হলেন না? আপনারা তো হলেনই না, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবই ছিল, আপনাদের বিরাট বাহিনী ছিল, তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না? প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল, যে যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি, কোটা ইস্যু, যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, কোটা সমস্যার সমাধান চেয়েছে, এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের 2018 সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল, কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে। পরবর্তীতে এটি একটা আইনগত প্রক্রিয়া, একটি উচ্চ আদালতের একটি রায়, বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে। সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল, সরকার পক্ষে আদালতে
লড়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি, কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি, সেটা আইন মন্ত্রণালয় হোক, জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক। এবং শুধু তাই নয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম। এটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে, এটির জন্য একটি সুস্থায়ী, টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে, এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে, কিভাবে একটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয়, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি, সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি, সেখানে কোটা সংস্কার নিয়ে তাদের মতামত কি, সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি। এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যেটি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয়, স্থিতাবস্থা প্রদান করা হয়, প্রকৃতার্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে কোনো কোটা কার্যকর ছিল না। 2018 সালের প্রজ্ঞাপন 2024 সালের 11 জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয়। সে কারণে কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনের যে সফলতা, এই আন্দোলনের যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা ছিল, এই আন্দোলনের যে এক্সিট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2024 সালের 11 জুলাইয়ের মধ্যে এটি সমাপ্ত হওয়ার কথা ছিল, কারণ শিক্ষার্থীদের ইস্যু ভিত্তিক সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে আপনারা যেটি সবার সামনেই অবলোকন হয়েছে, কোটা সমস্যার সমাধান এটি 11ই জুলাই কিভাবে। কি সাদ্দাম, নাকি ডেটটা আসলে 14ই জুলাই? না, 11 জুলাই, 11 জুলাই হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা প্রদান করা হয়। 14 জুলাই আপনি যেটি বলছেন, হুম। এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো। এবং আপনি দেখবেন যে 1 থেকে 14 তারিখ গোটা বাংলাদেশে কিন্তু রাজাকার ইস্যুটা শান্তিপূর্ণভাবেই। সামনে আসলে কে নিয়ে আসলো? হ্যাঁ, এটি তো ইতিমধ্যেই সবার কাছেই পরিষ্কার, বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে আহ, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হুম। বক্তব্যকে বিকৃত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এবং আন্দোলনকারীদের এক দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে 14 জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে, তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল। এবং সেটির মাধ্যমে তারা আহ, এই আহ, এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা, এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে কিন্তু ঠেলে আপনি দেওয়া, বলছেন যেটি উস্কানিমূলক সূচিত হয়েছে পরিবেশটা তৈরি 14 জুলাই করলো সেই বাংলাদেশে। আন্দোলনকারীরা, কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আম, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি না রাজাকারের নাতিপুতিরা পাবে? মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা, তাদের জন্য কি এটা সুখকর, একটা সুন্দর কোনো দেখুন, এই বক্তব্য? বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে এই ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ তৈরি ছাত্ররা তো করার চেষ্টা বলেও করা। নাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা না, না, প্রধানমন্ত্রী, তৎকালীন এখানে দেখুন, প্রধানমন্ত্রী এখানে কেন বললেন? শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতে রায় প্রদান করা হলো, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিকৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে না, কিন্তু প্রচারণা, কিন্তু শেখ হাসিনা তো অপকৌশলের এটি মাধ্যমে। বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই বক্তব্যটি তো শেখ হাসিনার। না, এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই 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 অভিযোগে অভিযুক্ত করা, এই ধরনের কোনো বক্তব্য তো আসেনি। তো এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে, যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে, যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য সাধারণ আন্দোলন করছে না শিক্ষার্থীরা কোটা নিয়ে। ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে হুম। এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল, এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, সেটির মাধ্যমে এটি প্রতীয়মান হয় ইতিমধ্যেই যে তারা এই রাজাকারের ছুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল। জি। আহ, তারা কিসের জন্য, মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো।
শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন, শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে আঘাত আনে, সেটা কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা? আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে? শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন, কিন্তু ধারাবাহিকভাবে অভ্যন্তরে হোক পরোক্ষভাবে হোক, সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময়ই ছিল, হুম। বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য, কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে, তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান এবং যেটির জন্য আহ, বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে। না, তখন যদি আলোচনা হতো, শিক্ষার্থীরা যদি কথা বলতো, তাহলে তো আসলে এত দূর গড়াতো না। তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই পর্যন্ত। তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু 9 তারিখ ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে। আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে, আসলে দেখেছি আমরা। কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল? না, 9 তারিখে কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি। আপনি আপনি কি মানে সবগুলো পত্রিকার ফুটেজগুলো দেখেছেন গণমাধ্যমে? হ্যাঁ, আমি দেখছিলাম, পত্রিকার খবর আমি দেখে একদম বলছি। বিবিসির খবর দেখে বলছি যে আসলে কোন কোন দিন কি কি হচ্ছে সেই ঘটনা প্রবাহগুলো হ্যাঁ, দেখছিলাম। আপনি দেখতে আচ্ছা, পারেন, আপনি ভুল ছাত্রলীগ কেন বলছেন। আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠলো বা আক্রমণাত্মক হয়ে উঠলো শিক্ষার্থীদের উপর? ছাত্রলীগ ওবায়দুল কাদের আক্রমণের কেন শিকার হয়েছে। বললেন যে, দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন? দেখুন, আমি আপনি তথ্যের একটু ভুল হচ্ছে। বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় 1 জুলাই থেকে, হুম। এবং 1 জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে এটি হয়েছে, এবং 14 জুলাই পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 11 জুলাই কোটা সমস্যার একটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল, সেটি কিন্তু সম্ভব হয়েছে। হুম। প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে 15 জুলাই 2024, এবং আপনি জানেন যে 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল 3টায়, এবং যারা যাদের সঙ্গে সংঘাত জড়িয়েছে হুম। পরবর্তীতে, এবং যারা সংঘাতের সূচনা করেছে, তারা তাদের সেদিন কিন্তু কোনো কর্মসূচি ছিল না। ভোরবেলা অকস্মাৎ ভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর 12টার দিকে তারা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে, সজাগ থাকার চেষ্টা করে যে কোনো ধরনের, কারণ তারা চাচ্ছিল আগের দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে, এক ধরনের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল, এবং তারা 12টার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতে শুরু করেছে, আহ, সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল, হুম। বিশেষ করে রাজাকার ইস্যুটি বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ক্রমান্বয়ে কিন্তু দূরত্ব বাড়ছিল, এবং শিক্ষার্থীরা কিছুটা বিরাগ ভাজন হচ্ছিল। এবং সেই কর্মসূচি, তারা তাদের কর্মসূচি শেষ করার পরে বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে বিকেল 3টা কর্মসূচি পালন করবে, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। এবং এটি আপনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, আপনার একটি নির্দিষ্ট স্থানে আপনি কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি শেষ করে আপনি পরবর্তী দিনের কর্মসূচি কি হতে পারে না হতে পারে সেটি আপনি ঘোষণা করবেন, এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম যে এই যারা তাৎক্ষণিকভাবে কর্মসূচি ডেকেছে, কিংবা একটি পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে, তারা সংশ্লিষ্ট স্থানটি ত্যাগ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে। কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন বাংলাদেশ ছাত্রলীগ পা না দেয়, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করেছে। পরবর্তীতে কি হলো, আপনি, এটা কিন্তু আমাদের বক্তব্য না, আপনি সেদিনের প্রথম আলোর হুম। যদি আপনি পত্রিকা দেখেন, আমরা প্রথম আলোর পত্রিকাটা আমি 16 জুলাই পাঠ করেছিলাম, যদিও পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে, এবং লাইভ রয়েছে অনেকগুলো পত্রিকার। 15 তারিখে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি 3:30 যখন বেজেছে, 3:30 4টা, তখন তারা সেখান থেকে রাজু ভাস্কর্য থেকে, আপনি জানেন ঢাকা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে। আমাদের বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গণে তারা রওনা দেয়। এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, তখন কিন্তু তারা দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠি সোটা, অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হলগুলোর অভিমুখে রওনা দিয়েছিল, এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে, হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তারক্ষী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী, তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয়। বিজয় একাত্তর হলে প্রথম ঘটনা ঘটে, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়, এটি হচ্ছে 15 জুলাইয়ের ঘটনা। আচ্ছা। শুধু তাই নয়, এলোপাথারি তো ভাবে পনেরো শিক্ষার্থীদের উপর জুলাই আক্রমণ আপনারা আক্রমণের শিকার হলেন, তারপরে 16 জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের 124 জন, মানে ছাত্রলীগের 124 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায়। আমি আমি শেষ করছিলাম 15 জুলাইয়ের ঘটনা প্রবাহ। স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটাবেন, স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের শিকার হবে, এবং বেধড়ক মারধরের শিকার হয়েছিল, আপনি ইউটিউবে সার্চ দিলেই সেটি পাবেন।
নিউজ লিঙ্কগুলোতে হুম। সেটি পাবেন। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয় একাত্তর হলে কিভাবে আক্রমণের শিকার হয়েছিল, এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বুঝতে পারছিলাম যে এক ধরনের পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তারা যখন শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে টিএসসি তে গিয়ে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে আসার, তৈরি করার চেষ্টা করে। আপনি দেখুন সেখানে তো বিজয় একাত্তর হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, জোরপূর্বক আক্রমণ করেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে। জি, আপনি ভিডিও ফুটেজগুলোর কথা বলছেন। আমরা আসলে ঠিক উল্টা ভিডিও ফুটেজগুলোও দেখেছি এবং তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করছিলাম, আপনাদের নেতাকর্মীরা ১৬ জুলাই ১২৪ জন পদত্যাগ করেছিল, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল যে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে নাই, তারা এই কর্মকাণ্ডকে বর্বরোচিত বলে মন্তব্য করছে। আপনারা এত এটি সঠিক নয়। সচেতন। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু বিবৃতি দিয়েছিলাম। কিছু ঘটনা ঘটেছে আপনি যেটি বলছেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু এটি পরিষ্কার করেছিলাম। 16 জুলাই আমরা পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অল্প কিছু, আপনি যেটি বলছেন সংখ্যার কথা, সেটি কিছু কিছু মাত্রায় ঘটেছে। একটি ছাত্র জি, সংগঠন এবং একদম আমাদের নাম ধরে এবং তরুণদের তাদের কি সংগঠন, কি সেখানে স্ট্যাটাস, তরুণদের সেই বক্তব্যগুলোও এসেছে, আপনি যদিও অস্বীকার করছেন। মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন। সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে এটি 5ই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ, দেশীয় আন্তর্জাতিক, এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে, মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন। এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সবকিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলেন আপনারা? কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল, ঠিক কোন মুহূর্ত থেকে? দেখুন, আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান, ইস্যু ভিত্তিক সমাধান, এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে, সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আপনি দেখবেন 16 তারিখে, 15 তারিখে এই সহিংসতামূলক, 14 তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান, 15 তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতির সূচনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 16 তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে আহ, আহ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করা, প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা, এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন, ধর্মীয় ধর্মান্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে লেলিয়ে দেয়া, এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা, এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা, এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেয়া। এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, এবং পরিস্থিতি অবনতি ঘটানোর মাধ্যমে যে সরকার উৎখাতের দিকে হুম। নিয়ে যাওয়া হয়েছে, যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে এই আন্দোলন যৌক্তিক, কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, সেটির ফলাফলই তো আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল, সেটি তো আজকে যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা সরকার পরিচালনা করছে, তারাই তো বলছে। আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক, তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হুম। হলে, সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না। তারাই তো বলছে তারা আহ, সহিংসতার ঘটনা তো ঘটিয়েছেই, একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল। এটি তো আজকে যারা আহ, সরকার গঠন করেছে অবৈধভাবে, তারাই বলছে, এটি তাদেরই বক্তব্য। জি, কিন্তু এবং এটিকে তারপরেও কেন্দ্র করে আপনারা যে কি আপনারা কি ষড়যন্ত্রের হ্যাঁ, বিষয়গুলো ছিল, জি, পরবর্তীতে আমরা দেখতে পাই যে 18 জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয়, আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক, তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, সেটি মাদ্রাসা শিক্ষার্থী হোক, অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক, তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল, কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল। আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেখানে অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের উপস্থিতি নেই, শিক্ষার্থীরা মিছিল করছে। সেই মিছিল থেকে কেউ আহ, গুলি গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে, আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে, ছাদে মৃত্যুবরণ করেছে। এই যে হুম, ঘটনাগুলো ঘটেছে, এটির পেছনে কারা জড়িত, এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতায় যাওয়ার পথটি প্রশস্ত করলো, এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে। ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে, এবং আমরা মনে করি যে যত সময় যাবে, এটির জি, পেছনে যে প্রেক্ষাপট রয়েছে, যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইনড বলেছেন, এবং এই লাশগুলো আসলে আহ, তাদের মাধ্যমেই ঘটানো, এবং সেটির মাধ্যমে তারা একটি জি, আপনি প্রেক্ষাপট তৈরি বলছেন যে করেছে, পেছনে কারা এটি জড়িত প্রমাণিত। সেটি বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে। কিন্তু
যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? এক সব কিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে, বাকিরই যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা, এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন? দেখুন, আমরা এই 15 জুলাই থেকে বাংলাদেশে 5 আগস্ট, পরবর্তীতে 15ই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে, এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল, সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল, এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে হুম। সেটি যেন বের না হতে পারে। আজকে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। আওয়ামী লীগ সরকার আহ, এই এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটির এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে, এটি যারা মঞ্চস্থ করেছে, সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল, এবং এইটা এটি কি অবশ্যই আন্তরিকতার সাথে ভূমিকা বের পালন হয়ে। করার মানে একটা নমুনা, সাদ্দাম? যেটি আমি বলছিলাম, ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না, তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের, তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেটি সম্পর্কে ওয়াকিবহাল না হবার তো কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী 5ই আগস্টে তার যে বক্তব্যের যেই বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে, যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন, সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে, আপনারা পারছেন না কেন, এরকম বক্তব্য আসছে। আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা, একটাকে মরলে একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে। তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি? দেখুন, সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল, এবং মানুষের জানমালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুস্পষ্টভাবে বলছি, এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা